এই দেখো। কি ভাল লাগছে না, একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র। কলকাতা টু ভাইজ্যাক রোড ট্রিপের প্রথম পর্বের ভিডিওটি নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। আজকে চলে এসেছি আমাদের এই জার্নির সেকেন্ড পর্বের ভিডিওটি নিয়ে। প্রথম পর্বে আমরা দেখেছি বেশ অনেকগুলো জায়গা কভার করার পর আমরা ফাইনালি এসে পৌঁছেছিলাম জগদলপুরে, এবং তারপর জগদলপুর থেকে আরাকু আসার পথে ডুডুমা ফলসটাকে দেখে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম আরাকু ভ্যালির পথে। চলুন তাহলে শুরু করা যাক আজকে এখান থেকেই। জগদলপুর থেকে আরাকু ভ্যালি আসতে সময় লাগে ওই 4 থেকে 4.5 ঘন্টার মতন, কিন্তু পথমধ্যে ডুডুমা ফলসটাকে দেখতে যাওয়ার জন্য আমাদের একটুখানি দেরি হয়ে যায়। আমরা যখন আরাকু ভ্যালির উদ্দেশ্যে যখন রওনা দিই তখন বেশ অনেকটাই বিকেল হয়ে যায়। ফলপ্রসূত কী হয় যে যখন আমরা আরাকু ভ্যালিতে ঢুকি তখন কিন্তু একদম সন্ধে হয়ে গেছে। পাহাড়ি এরিয়াতে ড্রাইভ করার মজাটা বেশ অন্যরকম, তার সাথে সেটা যদি হয় নাইট ড্রাইভ তাহলে তো সেটার বলার অপেক্ষা রাখে না যে তার এক্সপিরিয়েন্সটা কীরকম। যাই হোক, ফাইনালি আমরা চলে এলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল মাউন্টেন ভিউ রিসর্ট। এটা হোটেলের সকালের ছবি। রাত্রিবেলা আসার পরে টায়ার্ড হয়ে যাওয়ার জন্য আমরা সেভাবে ছবি তুলতে পারিনি। আবার একটা নতুন সকাল। রিসর্টের মধ্যেই আমরা জমিয়ে সাউথ ইন্ডিয়ান ফুড দিয়ে ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়লাম বোরা কেভসের উদ্দেশ্যে। রিসর্ট থেকে বোরা কেভসের ডিস্টেন্স ওই 18 থেকে 18.5 কিলোমিটারের কাছাকাছি, যেটা যেতে আমাদের সময় লাগবে 45 মিনিটের মতন। Bora Caves are 5 minutes. 5 minutes? Yes. দেখতে দেখতেই আমরা চলে এলাম একদম কেভের কাছাকাছি। তারপর গাড়িটাকে পার্ক করে এগিয়ে চলাম টিকিট কাউন্টারের দিকে। জগদলপুরের কুটুমসার কেভের মতন বোরা কেভসটাও আমাদের খুবই ভালো লেগেছে। একটা জিনিস জানিয়ে রাখি, বোরা কেভসে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 60 টাকা করে, আর এই টাইমিং হচ্ছে সকালবেলা 10টা থেকে 1টা আর দুপুর 2টো থেকে 5টা অবধি। তবে এই কেভটা কুটুমসার কেভের থেকে অনেকটাই বড়। স্থানীয়দের কাছে এই কেভটা বড়ে গুহালু নামেই পরিচিত। ওখানকার লোকালসদের থেকে জেনে নিলাম এই কেভটা কিভাবে আবিষ্কার হয়েছিল। সেই গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। একবার নাকি এক রাখাল বালক পাহাড়ের ওপরে গরু চড়াতে আসে এবং তার গরুটি হঠাৎ একটি গর্তের মধ্যে পড়ে যায়, এবং সেই গর্তটা থেকে সে যখন গরুটি খোঁজাখুঁজি করে দেখা যায় সেই ভিতরে রয়েছে একটি বিশাল বড় কেভ। মানে এইটাই হচ্ছে প্রচলিত ধারণা বড়ে গুহালু তথা বোরা কেভস আবিষ্কারের নেপথ্যে। ঠিক যেরকমটা দেখা যাচ্ছে ভিতরে প্রচুর লাইটসের ব্যবস্থা রয়েছে, এবং যেটি গুহাটিকে আরও বেশি কালারফুল করে তুলেছে। স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইটসগুলোকে বেশ সুন্দর লাগছিল। এই হচ্ছে সিলিংয়ের ওপরে একদম সেই গর্তটা যেখান দিয়ে গরুটা পড়ে গেছিল গুহাতে। বোরা কেভসের ভিতরে বেশ অনেকটা সুন্দর সময় কাটিয়ে বাইরে বেরিয়েই দেখলাম রাস্তার ধারে এইরকম গরম গরম কাবাব বিক্রি হচ্ছে, এবং সেটা সার্ভ করছে কাঁচা শাল পাতাতে। দেখে জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগলো, আমরাও নিয়ে নিলাম। তার সাথে পাশেই ছিল হচ্ছে এই রকম ব্যাম্বু চিকেন আর ব্যাম্বু বিরিয়ানি। এটিকেও পার্সেল করিয়ে নিলাম। রিসর্টে গিয়ে ফ্রেশ হয়ে জমিয়ে ডিনারটা সারা যাবে। যদিও 25 ডিসেম্বরের ওই উইন্টার ভ্যাকেশনের সময় আমাদের এই ট্রিপটা আমরা করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও সারপ্রাইজিংলি আরাকু কিংবা ভাইজ্যাক কোনো জায়গাতেই সেই রকমভাবে আমরা ঠান্ডাটা পাইনি। বোরা কেভস থেকে তাই ফেরার পথেই রাস্তার মধ্যেই বাবা আর মেয়েতে প্ল্যানিং হয়ে গেল যে রিসর্টে গিয়েই প্রথম কাজ হবে তাদের সুইমিং পুলে নামা। ঠিক যেমনটা দুজনে প্ল্যান করেছিল, রিসর্টে ফিরেই একটুখানি ফ্রেশ হয়েই দুজনে নেমে পড়লো সুইমিং পুলে। আমিও চলে গেলাম ওদের সাথে সাথে। বেশ কয়েকটা ছবি তুলে আর পাহাড়ের কোলে এই রকম সুইমিং পুলের ধারে বসে থাকতে বেশ সুন্দর লাগছিল। বোরা কেভসের সামনে থেকে কিনে আনা ব্যাম্বু চিকেন আর ব্যাম্বু বিরিয়ানি দিয়ে ডিনারটা জাস্ট জমে গেছিলো। দেখছেন বেশ অনেকটা করেই পরিমাণে ছিল কিন্তু। আর আরেকটা জিনিস, ব্যাম্বু বিরিয়ানির টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আরাকুতে এলে এই জিনিসটা টেস্ট করতে কিন্তু একদমই ভুলবেন না।
এতগুলো দিন বিভিন্ন জায়গা ঘোরার পর আজকে আমরা চলেছি একদম আমাদের ফাইনাল ডেস্টিনেশন, মানে যেটাকে লক্ষ্য করে আমরা বেরিয়েছিলাম। ইয়েস, ভাইজ্যাক। আরাকু ভ্যালি থেকে ভাইজ্যাকের ডিস্টেন্স 115 কিলোমিটারের মতন। অ্যাজ পার গুগল ওটা দেখাচ্ছে যেতে সময় লাগবে আমাদের ওই 3.5 ঘন্টার কাছাকাছি। এই কয়েকদিনে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একটা জিনিস রিয়েলাইজ করলাম, অন্ধ্রপ্রদেশে শুধু হাইওয়েই নয়, ভিতরের রাস্তাগুলো বেশ সুন্দর। বেশ কিছুটা যাওয়ার পর এক জায়গায় চোখে পড়লো ডাব বিক্রি হচ্ছে, কিন্তু ও বাবা, এ তো মারাত্মক প্রবলেম। কিছুতেই তাকে বোঝাতে পারছি না যে আমার মালাই ছাড়া ডাব লাগবে, কিন্তু যাই হোক কোনো রকমে ম্যানেজ করে কয়েকটা ডাব নিয়ে আবার আমরা আমাদের জার্নি শুরু করলাম। প্রথমত দেখতে পেলাম একটা জায়গায় বেশ অনেক বড় বাজার বসেছে। এইভাবেই বিভিন্ন এক্সপিরিয়েন্স গ্যাদার করে আর লং ড্রাইভটাকে প্রচণ্ডভাবে এনজয় করতে করতে আমরা এগিয়ে চললাম ভাইজ্যাকের দিকে। ভাইজ্যাকে আমরা ছিলাম ট্রিবো ট্রেন্ডের সিএসটাতে। ছিমছাম সাজানো গোছানো একটি হোটেল এই সিএসটা, রুমগুলো বেশ ভালো। আরাকু ভ্যালি থেকে ভাইজ্যাক আসতে আমাদের সময় লেগেছিল ওই 3 ঘন্টার কাছাকাছি। এইবার আমাদের যেতে হবে একটা জায়গায় লাঞ্চ করতে। অনেক খোঁজাখুঁজির পর পেলাম এই রেস্টুরেন্টটিকে, প্ল্যাটফর্ম 65। এই রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে এরা ফুডটাকে সার্ভ করে একটা ট্রেনের ওপর দিয়ে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এইভাবেই এরা ফুডটাকে সার্ভ করে। জিনিসটা বেশ ইউনিক, খুব মজা লেগেছিল আমাদের। খাবারের টেস্টও কিন্তু বেশ ভালো ছিল। বেশ ভালোভাবে লাঞ্চ করার পর এইবার আমরা চলেছি একটুখানি ভাইজ্যাকের সাইট সিনগুলো করার জন্য। আজকে আমাদের অনেকগুলো জায়গায় যাবার প্ল্যান আছে, হাতে অনেকটা সময়ও আছে, দেখা যাক কতগুলো জায়গা কভার করা যায়। এখন আমরা চলেছি ডলফিন নোজ লাইট হাউসের দিকে। আমরা এখন যে পাহাড়টায় উঠছি সেটা কি বলে বলতো? কি বলে? ডলফিন নোজ। ওকে, তুই সেটা পাহাড়ের মাথার উপর থেকে বুঝতে পারবি না কেন ডলফিন নোজ। দেখতে দেখতেই চলে এলাম লাইট হাউসে। লাইট হাউস থেকে কৈলাসগিরিটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছিল। ওই জায়গাটা আমরা কাল যাব। এইবার আমরা যাচ্ছি হচ্ছে ইয়ারাডা বিচের দিকে। কিছুটা যাওয়ার পরেই দেখা পেয়ে গেলাম সি বিচের, কিন্তু আমাদের ব্যাড লাক, ইয়ারাডা সি বিচে যাওয়ার রাস্তায় কাজ হওয়ার জন্য যে রাস্তাটা আমরা ধরেছিলাম সেই রাস্তাটা বন্ধ। লোকালসদের থেকে জানা গেল অল্টারনেট আরও একটা রাস্তা রয়েছে, কিন্তু সেইটা ধরে যেতে গেলে আমাদের বেশ অনেকটাই সন্ধে হয়ে যাবে। সেই জন্য আমরা সেদিনকের মতন ইয়ারাডা সি বিচে না গিয়ে আমরা ফেরার পথ ধরলাম। ফেরার পথে পাহাড়ের পার্টিকুলার একটা জায়গার ভিউ পয়েন্ট থেকে দেখতে পেলাম ভাইজ্যাক সিটিটা এই রকম ঝলমল করছে। বেশ কিছুটা টাইম কাটিয়ে আবার এগিয়ে চললাম। ইয়ারাডা বিচটা তো দেখতে পেলাম না, বেশ একটু মন খারাপ নিয়ে এসে বসলাম রামকৃষ্ণ বিচে। কি আর করা যাবে, আজকে সাইট সিন ভাইজ্যাকে এই পর্যন্তই শেষ করলাম। কালকে আবার নতুন দিন, আবার একটা নতুন দিন। হোটেলেই ব্রেকফাস্ট ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম ভাইজ্যাক সাইট সিনের উদ্দেশ্যে। আজকেও আমাদের অনেকগুলো জায়গা কভার করার প্ল্যান আছে। প্রথমেই আমরা চলে যাব কৈলাসগিরিতে। চটপট রোপওয়ে টিকিট কেটে আমরা গিয়ে বসলাম কেবল কারে। আমরা এইবার যাব হচ্ছে কৈলাসগিরি হিলটপ, যেখানে রয়েছে 40 ফুট উচ্চতার শিব পার্বতীর একটি স্ট্যাচু। কৈলাসগিরি হিলটপের ওপর শুধুমাত্র শিব পার্বতীর মূর্তিই নেই, রয়েছে এই একটা টয় ট্রেনও, আর রয়েছে সুন্দর বাচ্চাদের জন্য একটি পার্কও। টয় ট্রেনটার ভাড়া এসি কোচ হচ্ছে 75 টাকা, নন এসি কোচ 50 টাকা, আর আমাদের কেবল কারের ভাড়া পড়েছিল 85 টাকা করে পার হেড। হিলটপ থেকে সমুদ্রটা কি সুন্দর লাগছে না, পুরো একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায় পুরো এরিয়াটার। আর এই হচ্ছে শিব পার্বতী স্ট্যাচুটি। হিলটপের ওপরেই অবস্থিত এই রবিচাঁদ আর্ট অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড হিস্ট্রি মিউজিয়াম। এর ভিতরে রয়েছে বিভিন্ন অ্যানিমালসগুলোকে স্টাফিং করা। বাচ্চাগুলো দেখে সত্যিই প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছে। এছাড়া ওখানে ফেমাস পার্সোনালিটির কিছু স্ট্যাচুও রয়েছে। এই জায়গাটার টিকিট প্রাইস 25 টাকা পার হেড। বেশ অনেকটা সময় কৈলাসগিরি হিলটপে কাটিয়ে এইবার আমাদের নেমে যেতে হবে। আজকে আমাদের আরও অনেকগুলো জায়গা কভার করার একটা ব্যাপার রয়েছে। চলুন তাহলে এবার আমরা নেমে পড়ি হিলটপ থেকে। পাশে সমুদ্রটিকে নিয়ে আমরা এগিয়ে চলেছি এবার সাবমেরিন মিউজিয়ামের দিকে। সাবমেরিন মিউজিয়ামের একদম অপোজিটেই রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম। এয়ারক্রাফট মিউজিয়াম শুধু ভাইজ্যাকেই না, কলকাতাতেও রয়েছে। সেই ভিডিও আমার রয়েছে চ্যানেলে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। যাই হোক, এয়ারক্রাফট মিউজিয়ামটা যেহেতু কলকাতাতেই রয়েছে, সেই জন্য আমরা প্ল্যান করলাম আগে সাবমেরিন মিউজিয়ামটা কভার করা যাক। সাবমেরিন মিউজিয়ামে টিকিট কাটার লাইনটা ছিল বিশাল। টিকিট প্রাইসটা একটু জানিয়ে রাখি, টিকিট প্রাইস হচ্ছে 70 টাকা করে পার হেড। সোমবার বাদে মঙ্গলবার থেকে রবিবার অবধি দুপুর 2টো থেকে রাত্রি 8:30 অবধি প্রত্যেক দিন এই মিউজিয়ামটি খোলা। এই সাবমেরিনটার নাম হলো INS কুরসুরা। এটি ভারতের 5 নম্বর সাবমেরিন।
এই সাবমেরিনটা 1969 থেকে 2001 অবধি সার্ভিস দিয়েছিল। ভাবা যায় একটা 31 বছর এই সাবমেরিনটা আমাদের ভারতের নৌবাহিনীর হয়ে কাজ করেছে। যাই হোক, সাবমেরিনের ভিতরে বেশ অনেক কিছু দেখার জিনিস রয়েছে। সব জিনিসগুলো দেখে বিভিন্ন কম্পার্টমেন্ট ঘুরে ফাইনালি আমরা চলে এলাম সাবমেরিনের ভিতরে কর্মরত সেলারদের রেস্টিং এরিয়াটাতে। বেশ কয়েকটা কেবিন পার করার পর দেখলাম রয়েছে সাবমেরিনের ভিতরে সুন্দর একটা কিচেনের সেটআপ। কম্পার্টমেন্ট 6টা দেখে এবার আমরা বেরিয়ে পড়ব। সত্যি এই জায়গাটায় না এলে অনেক কিছু মিস করতাম। অনেক কিছু জানার, অনেক কিছু বোঝার আছে এই মিউজিয়ামের মধ্যেই। মিউজিয়ামের ওপর থেকে সমুদ্রটা কি সুন্দর লাগছিল। সাবমেরিন মিউজিয়ামটা দেখার পর মিউজিয়ামের বাইরে এসে গ্রাউন্ডটাতে বেশ অনেকক্ষণ টাইম কাটিয়ে বেশ কিছু ভালো ছবি তুলে আমরা আবার বেরিয়ে পড়ব এইবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সমুদ্রের একদম ধারে হওয়ার জন্য মিউজিয়াম থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। কি ভালো লাগছে না, একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র। সাবমেরিন মিউজিয়াম তো দেখা হলো, এইবার আমরা চলেছি ঋষিকোন্ডা বিচের উদ্দেশ্যে। এই সি বিচটা একটু আউটস্কার্টে। কত সিগাল দেখছিস মামা? সিগাল দেখ কত। যেতে যেতেই চোখে পড়লো এই জায়গাটাতে বেশ অনেকগুলো গাড়ি দাঁড় করানো রয়েছে। দেখলাম এখান থেকে ভিউটা খানিকটা এই রকম। ফেরার পথে আমরা এটাও দেখে নিলাম। অ্যান্ড ফাইনালি আমরা চলে এলাম ভাইজ্যাকের ফেমাস ঋষিকোন্ডা বিচে। পাহাড় আর সমুদ্রের যুগলবন্দি দেখতে দেখতে বেশ অনেকটা সময় কাটালাম এই ঋষিকোন্ডা বিচে। নিজেদের মেমোরির জন্য তুলে রাখলাম বেশ কিছু ভালো ছবিও। আমাদের জার্নি অলমোস্ট শেষ হতে চলেছে। কালকে আমরা বেরিয়ে যাব পুরীর উদ্দেশ্যে। ভাইজ্যাকে আজকেই আমাদের লাস্ট দিন। খুব সকালবেলায় ভাইজ্যাকের হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নেক্সট ডেস্টিনেশন পুরী। যাওয়ার পথে প্ল্যান হলো যদি ভিমলি সি বিচটা যদি একবার দেখে যাওয়া যায়। যাই হোক, ভাইজ্যাককে ছেড়ে যেতে মন কেমন করছিল। বেশ ভালো টাইম কাটালাম ভাইজ্যাকে। চলে এসেছি এখন আমরা ভিমলি সি বিচে, যেটা ভাইজ্যাকের একটু আউটস্কার্টে। এইরকম পাথুরে সি বিচ আমরা আগে কখনো দেখিনি। এই জিনিসটা ভিমলিকে বেশ অনন্য করে তুলেছে। সি বিচের মধ্যেই ছিল একটা সুন্দর মারমেডের স্ট্যাচু। আর পুরো সি বিচটা একদমই নির্জন, খুব অল্প কয়েকজন মানুষই সেখানে উপস্থিত ছিলেন। যাই হোক, সি বিচে কিছুক্ষণ কাটিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। ভাইজ্যাক থেকে পুরীর ডিস্টেন্স 450 কিলোমিটার। গুগল দেখাচ্ছিল লাগবে আমাদের 8.5 ঘন্টা, কিন্তু আমাদের লেগে যায় 10 ঘন্টার ওপর। যখন আমরা পুরীতে পৌঁছালাম তখন একদম অন্ধকার হয়ে গেছে। আজকের জার্নিটা সত্যিই বেশ লম্বা ছিল। এতটা লং ডিস্টেন্স ট্রাভেল করার জন্য আমরা সবাই ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছিলাম। হোটেলে চেক ইন করেই আমরা একটু ফ্রেশ হই চলে গেছিলাম ডিনার করতে। এই ছিল আমাদের হোটেলটা। এর নাম ছিল ট্রিবো সিদ্ধার্থ ইন্টারন্যাশনাল। আজকেই আমাদের জার্নির শেষ দিন। সকালবেলায় চলে গেলাম মন্দিরে পুজো দিতে। পুরী এসছি আর জগন্নাথ দেবের দর্শন করবো না, সেটা তো হয় না। সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন করে পুজো দিয়ে মনটা জাস্ট ভালো হয়ে গেল। সারা দিনটা পুরীতে খুব সুন্দরভাবে আমরা কাটালাম। চলে গেলাম লাইট হাউস দেখতে। লাইট হাউস থেকে বেশ কিছু সুন্দর ছবিও তুলে নিলাম। পরন্ত বিকেলে খুব সুন্দর লাগছিল। আবার সেই এক রুটিন ব্যাক টু কলকাতা। যাওয়ার পথে আমরা নিয়ে নিলাম পুরী কোনারক মেরিন ড্রাইভের রোডটা। দেখে নিলাম চন্দ্রভাগা সি বিচ। বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে চললাম কলকাতার উদ্দেশ্যে। এই 10 দিনের ট্রিপটায় আমরা ট্রাভেল করেছি 2700 কিলোমিটার, কাভার করেছি 4খানা স্টেটস। সব মিলিয়ে এইটা ছিল আমাদের রিয়েলি অ্যান এপিক রোড ট্রিপ। আজ তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই আবার ফিরে আসছি নতুন জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।